সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঠান্ডা মাথায় একটু খেলে যাচ্ছেন দেশের এই ক্লান্তি লগ্নে ঠান্ডা মাথায় খেলার সুযোগ পেয়েছেন। রাজনৈতিক দলগুলার মাথার উপরে একটু কাঁঠাল রেখে কাঁঠাল খাওয়ারও চেষ্টা করছেন বলে আমরা মনে করছি। 12 বছর পর হেফাজত একটা গুরুত্বপূর্ণ কাজ করলো। তার একটা তালিকা প্রকাশ করেছে 5 মে 2013 সালের ঘটনায়। 13 সাল, 13 আর 10, 23 আর 2, 25। এর মানে 12 বছর পর তারা তালিকা প্রকাশ করেন। তো এই 12 বছর কেন তালিকা প্রকাশ করতে পারলো না, এই প্রশ্নটা সামনে আসছে। হাসনাত আব্দুল্লাহর উপর হামলার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। নানান দিক থেকে নানান প্রশ্ন উঠছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অনেকে বিষয়টাকে সেলিব্রেট করছে, আর এনসিপির নেতাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে যে হাসনাতের মতন একজন ক্যারেক্টারকে যদি এভাবে প্রকাশ্যে উড়াই দেওয়ার প্ল্যান ছিল, কিন্তু মাইরা ফেলার প্ল্যান ছিল। আমাদের আজকের নিউজটাতে আমরা ওই তথ্যগুলো দিচ্ছি, যেখানে অনেক কিছু বের হয়ে আসছে। তো বাকিদের আসলে কি হবে? কেউ কেউ বলছেন যে ইউনূস সরকার তো ক্ষমতায়, তো এখনই যদি হাসনাতদের এই পরিণতি হয় তাহলে ভবিষ্যতে এদের কি অবস্থা হবে? দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। চেষ্টা করছেন বলে আমরা মনে করছি। কি কারণে মনে করছি প্রিয় দর্শক, আপনারা দেখুন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জন্মস্ব লগ্ন থেকে সে জন্ম সূত্রেই বলা চলে যে আওয়ামী লীগ পরিবারের সন্তান। আবার দেখেন এখানে কিন্তু নাজিউর রহমান মঞ্জু, আন্দাবিল রহমান পার্থর বাবাও কিন্তু তার আত্মীয় শ্বশুর বাড়ির দিক থেকে। এবং এই যে আন্দাবিল রহমান পার্থ হইচই করে বড় বড় কথা বলে শেখ হাসিনার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে বলেছিল এত বছর, আর বিএনপি চেয়ারপারসনের সাথে বসে কফি খাচ্ছেন, মুস্কি মুস্কি হেসে হেসে ছবি উঠাতেন, এই আন্দাবিল রহমান পার্থ কিন্তু সেই আওয়ামী লীগেরই প্রোডাক্ট, সেই আওয়ামী লীগেরই জন্মসূত্রের সন্তান। তার শ্বশুর তার শালা দুজনেই কিন্তু সংসদে দীর্ঘ সময় এমপি ছিল, কিন্তু আজকে তার শ্বশুর বা শালা কোথায় আছে, আন্দাবিল রহমান পার্থই বা কোথায় লুকিয়ে রাখছে, বিষয়টা কিন্তু ওপেন সিক্রেট। আমরা অনেকে বলছি না, কেন বলছি না? আন্দাবিল রহমান পার্থ 4 দলীয় জোটের অংশীদার, এই সেই, এভাবেই কিন্তু র আমাদের ভিতরে আছে। র নামক কোনো আলাদা অন্য কোনো গ্রহ থেকে অন্য কোনো মানুষ আসে, র হয় না। ভারতীয় র বাংলাদেশের ঘরে ঘরে কিভাবে গিয়েছে প্রিয় দর্শক, এভাবেই ঘরে ঘরে ভারতীয় র অবস্থান করছে। আর আন্দাবিল রহমান পার্থ ওদিক থেকে সেনাপ্রধানের খুব ক্লোজ, নিকটতম, দুইজনেরই শ্বশুর বাড়ির আত্মীয়, একে অপরের সম্পর্কটা ভাইরা ভাই। প্রিয় দর্শক, আমি আপনাদের সাথে আজকে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সময়কালটা খুব ঘনিয়ে আসছে। তার চাকরি জীবন শেষ হবে, সেনাপ্রধানের দায়িত্ব শেষ হবে, কিন্তু তাড়াহুড়া করে নির্বাচনটা বিএনপি সহ বিভিন্ন দলের মুখ থেকে উনি বের করার চেষ্টা করছে। এই কারণে যে আওয়ামী লীগের অক্সিজেন দিয়ে হোক, যা দিয়ে হোক, আওয়ামী লীগকে যতটুকু বাঁচিয়ে রেখেছে বাংলাদেশে, আমি আপনি সবাই জানি এটা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানই এখন আওয়ামী লীগের মাথার উপরে ছাতা। এর চাইতে বড় ছাতা আর বাংলাদেশে নাই, এবং একক ছাতা হিসাবে উনিই আছেন। আর ওনার কারণেই হয়তোবা আরো কিছু মানুষ ওনার আশেপাশে ঘুরঘুর করে আওয়ামী লীগের। প্রিয় দর্শক, আওয়ামী লীগের বড় বড় কিছু নেতা এখনো দেশে আছে। শেখ সেলিম এখনো বাংলাদেশে আছে। আমি খুব শক্ত জায়গা থেকে একটা ইনফরমেশন থেকে বললাম যে শেখ সেলিম এখনো বাংলাদেশে আছে, এবং তিনি আছেন বাংলাদেশ, খুব আরাম আয়েশেই আছেন, ভালো পয়সা করি খরচ করে বিএনপি নেতাদের সহযোগিতায় উনি বাংলাদেশে অবস্থান করছেন। প্রিয় দর্শক, আমি সেই কারণে বলছি র কি অন্য কোন গ্রহের একটা জিনিস, ফেরেশতা না জিন না ইবলিশ না অন্য কিছু না। র হলো আমার আপনার মতনই যারা রাজনীতি করে, যারা সমালোচনা করে, যারা সাংবাদিকতা করে, যারা বিভিন্ন পেশার মানুষের ভিতরে র তাদের সন্তান, বাচ্চা ফুটিয়ে কিছু কিছু পাখি আছে না যে ডেলি বাচ্চাদের, কিছু কিছু পোকামাকড় আছে না প্রতিদিন অনেক শত শত বাচ্চা জন্ম দেয়, এই র হইল বাচ্চা জন্ম দেয়। আর বাচ্চা জন্ম দিতে দিতে এখন সাংবাদিক ইলিয়াস ভাই তো একেবারে জামাতের গড়েও র আছে বলে ফেলেছেন, তো বিএনপির গড়ে র আছে, সকল দলের মতের গড়ে র আছে। আর সেটার খুব নিয়ন্ত্রণের চাবিকাঠিটা বাংলাদেশের রর হেডকোয়ার্টারের যে নিয়ন্ত্রণটা, যে সাহস নিয়ে তারা কাজ করে, সেই সাহসটা পা জেনারেল ওয়াকারুজ্জামানের কাছ থেকে। আর জেনারেল ওয়াকারুজ্জামান একটা ফন্দি দিয়েছে বিএনপিকে যে আপনারা তাড়াতাড়ি নির্বাচন হলে আপনাদের জনপ্রিয়তা থাকতে থাকতে আপনারা নির্বাচিত হবেন, আর যদি দেরি হয় আপনাদের জনপ্রিয়তা কিন্তু কমে যাবে। সেই কারণে সেনা প্রধানের ওই হোমিওপ্যাথিক প্রেসক্রিপশনে বিএনপি সহ আরো অনেকেই নাচছে তাড়াতাড়ি নির্বাচনের জন্য। আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের আরেকটা খায়েশ আছে, সেই খায়েশটা হলো যে এই যে তার চাকরির মেয়াদটা যখন শেষ হবে, তার পক্ষের যদি কোনো সরকার বাংলাদেশে থাকে, ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে আবার 3 বছরের জন্য ইচ্ছে করলে কন্ট্রাক্ট দিয়ে রাখতে পারবেন, কিন্তু এই কাজটা যে ডক্টর মোহাম্মদ ইউনূস রাখবেন না সে 100% শিওর। সময় হলেই আর ডক্টর মোহাম্মদ ইউনূস থাকলেই সেনাপ্রধানকে বিদায় নিতে হবে, পরবর্তী যে যোগ্য বিশ্বস্ত ভারত বিরোধী সেই হবে বাংলাদেশের সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। কিন্তু যদি অন্য কেউ সরকার হয় তাহলে সেনাপ্রধান
সেনাপ্রধান ওয়াকারুজ্জামান 3 বছরের জন্য আবার এক্সটেনশন করে আরো 3 বছর সেনাপ্রধান থাকার সুযোগ পাবে। আর সেই সুযোগটাই হয়তোবা পরবর্তীতে নির্বাচিত কোনো সরকারের কাছ থেকে তিনি নিলে ওই 3 বছর মিলিয়ে আওয়ামী লীগের মোটামুটি 5 বছর যদি উনি সেনাপ্রধান, আওয়ামী লীগ চলে যাওয়ার পরেও টোটাল 5 বছর যদি উনি সেনাপ্রধান থাকতে পারেন, তাহলে আওয়ামী লীগকে ফেরত আনাটা আর তেমন কোনো অসুবিধা হবে না। পরবর্তীতে প্রয়োজনে উনি সেনাপ্রধানের দায়িত্ব থেকে ছেড়ে আওয়ামী লীগের একটা বড় মাপের দায়িত্ব উনি পেতে পারেন বা নিতে পারেন, যেহেতু এটা আওয়ামী লীগটা ওনার শ্বশুরবাড়ির দিক থেকে পারিবারিক রাজনৈতিক দল। প্রিয় দর্শক, সেনাপ্রধান নির্বাচিত হয় বাংলাদেশের রাষ্ট্রীয় প্রধান, যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন, সে নির্বাচন করেন। আর বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বটা থাকে প্রধানমন্ত্রীর হাতে, আর বর্তমানে আছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। পাকিস্তানের সেনাপ্রধান কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর যিনি প্রধান থাকেন, যে চলে যাবেন, সে নির্বাচন করে যান পরবর্তী সেনাপ্রধান পাকিস্তানে কে হবে। সরকারের কাছে সেটা কোনো ধরনের পাওয়ার নাই। পাকিস্তানের রানিং সেনাপ্রধানই নির্বাচন করে পরের সেনাপ্রধান কে হবে, আর সেটা প্রতিরক্ষা মন্ত্রীকে জানিয়ে দেওয়া হয়। প্রতিরক্ষা মন্ত্রী ওই প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির সাইন নিয়ে সেটা আবার সেনাপ্রধানকে দিয়ে দেন। আর বাংলাদেশের সেনাপ্রধান নিয়োগ হয় দেশের রাষ্ট্রপ্রধান, যিনি প্রধানমন্ত্রী, তার মাধ্যমে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব যার আছে তার মাধ্যমে। তো প্রতিরক্ষা মন্ত্রী আর আলাদা হয় না বাংলাদেশে, সেটা প্রধানমন্ত্রী নিরাপত্তার স্বার্থে প্রধানমন্ত্রীর হাতে রাখেন, এখন বর্তমানে প্রধান উপদেষ্টার হাতে আছে। তাই বাংলাদেশের সেনাপ্রধান নির্বাচন হয় বাংলাদেশের ডিজিএফআই, এনএসআই, যতগুলো গোয়েন্দা সংস্থা আছে তাদেরকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে থাকেন তিনি দায়িত্ব দেন যে কতজন সিনিয়র আছে, সম্ভাবনাময় সেনাপ্রধান হওয়ার মতন আছে 5 জন 7 জনের নামের লিস্ট দিতে। তখন তারা এই নামের লিস্টটা দেন। নামের লিস্টটা যখন দেন বিভিন্ন গোয়েন্দা সংস্থা, তখন এই গোয়েন্দা সংস্থাগুলা 5 জনের নাম দিল, 7 জনের নাম দিল, তখন গোয়েন্দা সংস্থার ওদেরকে রাষ্ট্রের প্রধান জিজ্ঞাসা করে, তুমি যে তার নামটা দিলা, তার নাম কারণ কি, তাদের কি যোগ্যতা আছে, কি অযোগ্যতা আছে। তখন এই কারণ দর্শিয়ে প্রত্যেকটা সংস্থা থেকে সংস্থার প্রধান একটা করে লেটার দেয়, প্রত্যেকের বিবরণী দেয়, লাইফ জীবন হিস্টোরি দেয়। তারপরে আবার রাষ্ট্রপ্রধান সেনাবাহিনীর যে রুলসে তাদের চাকরি জীবন থেকে শুরু করে সেই দিন পর্যন্ত তাদের গুডনেস কি আছে, ব্যাডনেস কি আছে, সেই হিস্টোরিটা দেখেন। ওই হিস্টোরি দেখে আর গোয়েন্দা সংস্থার রিপোর্টগুলা দেখে তারপরে উনি বিবেচনা করেন এই 5 জন থেকে কাকে নেওয়া যা, বা এই 7 জন থেকে কাকে সেনাপ্রধান বানানো যা। হাসনাত আব্দুল্লাহর উপর হামলার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। নানান দিক থেকে নানান প্রশ্ন উঠছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অনেকে বিষয়টাকে সেলিব্রেট করছে, আর এনসিপির নেতাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে যে হাসনাতের মতন একজন ক্যারেক্টারকে যদি এভাবে প্রকাশ্যে উড়াই দেওয়ার প্ল্যান ছিল, কিন্তু মাইরা ফেলার প্ল্যান ছিল। আমাদের আজকের নিউজটাতে আমরা ওই তথ্যগুলো দিচ্ছি, যেখানে অনেক কিছু বের হয়ে আসছে। তো বাকিদের আসলে কি হবে? কেউ কেউ বলছেন যে ইউনূস সরকার তো ক্ষমতায়, তো এখনই যদি হাসনাতদের এই পরিণতি হয়, তাহলে ভবিষ্যতে এদের কি অবস্থা হবে, আর বাকি যারা আছেন তাদেরই বা কি অবস্থা হবে। তো এই আলোচনার মাঝখানে আমরা দেখলাম যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 2 জন সরাসরি যুবলীগ এবং আওয়ামী লীগের সাথে কানেক্টেড, আর আরেকজন আলোচনায় আছেন নাসির মুরল, যিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটা বড় পদে আছেন। আর তার কর্মীরা বলছেন এই এলাকায় গাজীপুরে আপনার সমন্বয়কদের ঢুকা নিষেধ, আসলে মার খেতে হবে, এরকম পোস্টটাও কিন্তু ভাইরাল। যাই হোক, এর মাঝখানে আমরা এবার আসল ঘটনা জানতে পারলাম যে কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে গাজীপুর গিয়েছিলেন আপনার অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহ। অনুষ্ঠান শেষ করে ঢাকা ফেরার পথে গাজীপুরের চান্দানা চৌরাস্তা এলাকায় তাকে উদ্দেশ্য করে গাড়িতে হামলা চালিয়েছিল মুখোশধারীরা। মোটিভ ছিল হয়তোবা তাকে শেষ করে দিবে, এমনটাও বলছে। সন্ধ্যা 7টার দিকে এই ঘটনার পর আমরা যখন দেখলাম যে তথ্যগুলো আসছে যে দুর্বৃত্তরা যখন হাসনাতের গাড়িতে হামলা চালায় তখন তিনি গাড়িতে ঘুমিয়েছিলেন। হাসনাত আব্দুল্লাহ যে অনুষ্ঠানে গিয়েছিল সেটি শেষ করে বেরিয়ে যাওয়ার পর গাজীপুরের শালনা এলাকা থেকে তাকে বহন করা গাড়িটিকে অনুসরণ করছিল কয়েকজন মোটর সাইকেল আরোহী। তার ওই জায়গাতে তাৎক্ষণিক ঘটনা ঘটে নাই, আগে থেকেই তার জন্য উৎপাত ছিল যে আসছো দেখি কেমনে যাও। মুখোশধারীরা দীর্ঘক্ষণ ধরে তাকে অনুসরণ করার পর চান্দনা চৌরাস্তার উল্কা সিনেমা হল এলাকায় পৌঁছালে তার গাড়ির গতিরোধ করে এবং তাকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করে। পরে যেহেতু গাড়ির লক ছিল, জানালা ছিল, তাকে নামাইতে পারে, ভেতর থেকে লক করে দেওয়ার পরে ইট পাটকেল নিক্ষেপ করে আপনার গাড়ির গ্লাসগুলা ভাঙে। আর ভেতরে থাকা হাসনাত তার হাতের কয়েক জায়গার মধ্যে আমরা দেখছি যে রক্তের ফোঁটা টোটা, সম্ভবত গাড়ির গ্লাসের টুকরো লেগে এগুলো ভেঙে গেছে। এরপর তাকে সার্বিক নিরাপত্তা দিয়ে গাজীপুর পুলিশ কমিশনার তাকে ঢাকা পৌঁছে দিয়েছে। আর সর্বশেষ খবর আমরা দেখেছি তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে তার বাসায় আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। তবে তার এই ঘটনায় পুরো বাংলাদেশ জুড়ে এনসিপির নেতাকর্মীরা, বৈষম্য বিরোধী, তারপর জাতীয় নাগরিক পার্টি যারা আছেন সবাই একযোগে প্রতিবাদ করেছেন। এবং এটা নিয়ে রাজনৈতিকভাবেও জামাতের নেতা থেকে শুরু করে বিএনপির অনেক নেতাকর্মীরাই স্ট্যাটাস দিয়েছেন। এমনকি পিনাকিদা বলছেন তিনি যদি দেশে থাকতেন হাসনাতকে বুকে দিয়া আগলাইয়া রাখতেন। তো এখন যেই পরিস্থিতি হয়েছে, হাসনাতের জন্য বডিগার্ড দিতে হবে ইউনূস সরকারের। শুধু হাসনাত না, আজকে হাসনাতের সাথে হয়েছে, কালকে সার্জিস। তো এইভাবে আসলে তারা কি বডিগার্ড পায় কিনা সেটাও একটা প্রশ্ন। একটা তো অবস্থান তৈরি হয়ে গেছে।
এখন কালকে অল্পের জন্য বাইচা গেছে, এবার না এর আগে আপনাদের খেয়াল থাকার কথা, গত বছরের নভেম্বরে রাজধানীর গুলিস্তান এবং মাতুয়াইল এলাকায় হাসনাত আব্দুল্লাহর গাড়িকে চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। তো মাঝখানে লম্বা সময় বন্ধ ছিল, আজকে ওইখানে যাওয়ার পর স্থানীয় গাজীপুরের পোলাপেন এই ঘটনা ঘটাইছে। আর 100% সবার পরিচয় আওয়ামী লীগের সাথেই দিন শেষে বের হয়ে আসবে, অলরেডি আসছে। আরো যারা আছে দেখবেন সবাই ইভাইনে কানেক্টেড, তাই না? আবার অনেকে বলছেন যে এখানে অনেক লোকই এই মুহূর্তে এনসিপির বিরুদ্ধে ক্ষুব্ধ আছে, তো অন্যরাও ঘটনা ঘটানোর চেষ্টা করতে পারে। তবে এই যাত্রাটা যে ঘটনা ঘটছে সেখানে যাদের নাম পরিচয় উঠে আসছে সবাই আওয়ামী লীগের অঙ্গ সংগঠনেরই নেতাকর্মী। 12 বছর পর হেফাজত একটা গুরুত্বপূর্ণ কাজ করলো, তার একটা তালিকা প্রকাশ করেছে 5 মে 2013 সালের ঘটনায়। 13 সাল, 13 আর 10, 23 আর 2, 25। এর মানে 12 বছর পর তারা তালিকা প্রকাশ করলো। তো এই 12 বছর কেন তালিকা প্রকাশ করতে পারলো না, এই প্রশ্নটা সামনে আসছে। একই সাথে আর একটা প্রশ্ন ব্যাপকভাবে আলোচিত হচ্ছে যে জামাত এবং শিবির এই হেফাজতের 5 মে এবং আল্লামা সাইদির বিরুদ্ধে যে ফাঁসির রায়, সেই রায়ের প্রতিবাদে জনগণের বিক্ষোভের বিরুদ্ধে যে গণহত্যা 28 ফেব্রুয়ারি, সেই বিষয়ে জামাত শিবির ভুল রাজনীতি করছে। কারণ এই 5 মে বিষয়ে জামাতের শিবিরের কর্মসূচি আছে, শিবির কর্মসূচি দিয়েছে, দেশব্যাপী পালন করছে। 5 মে নিয়ে আমিরে জামাত বক্তব্য দেন, জামাতের শীর্ষ নেতারা বক্তব্য দেন, কিন্তু হেফাজতের দাবি অনুযায়ী 5 মে 93 জনের তালিকা তারা প্রকাশ করলো। যদি কথিত ছিল যে 5000, 6000 অমুক তমুক নানান কিছু, অধিকার বলেছিল 63 জন। যাই হোক, হেফাজত এবার 93 জন বললো, আমরা ধরে নিলাম 93 জন অথবা 100 ধরলাম। কিন্তু 28 ফেব্রুয়ারি আল্লামা রায়ের প্রতিবাদে, সাইদির বিরুদ্ধে রায়ের প্রতিবাদে যে মিছিল, তার বিরুদ্ধে যে গণহত্যা হাসিনার, সেখানে এই 93 জনের চেয়ে কয়েক গুণ বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এটা এই সরকারের প্রেস সচিবও স্বীকার করেছে। সে 28 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে জামাতের বা শিবির প্রোগ্রাম কি ছিল? হেফাজতের গণহত্যার চেয়ে অনেক বড় গণহত্যা ছিল, এটা দেশব্যাপী চালানো হয়েছে, যেটা চোখের সামনে, যেটা স্পষ্ট, যেটা নিয়ে কোনো বিতর্ক নেই। আর এটা নিয়ে বিতর্ক আছে যে কতজন, অবশেষে আমরা জানলাম যে 93 জন বা আরো হয়তো 12। কিন্তু আল্লামা সাইদির ওই দিনে কতজন? 128 জন না 228 জন না 250 জন? কতজন? জামাত শিবির স্পষ্ট করছে। 28 ফেব্রুয়ারি তাদের কর্মসূচি কি ছিল? আল্লামা সাইদির রায়ের ওই দিনে গণহত্যার প্রতিবাদে জামাত ইসলামের কর্মসূচি কি ছিল? আমির জামাতের কোনো স্টেটমেন্ট ছিল বা জামাত ইসলামের কোনো স্টেটমেন্ট ছিল? শিবিরের কোনো কর্মসূচি ছিল? কেন নাই? তো 5 মে নিয়ে জামাত শিবির এত সিরিয়াস, কিন্তু 28 ফেব্রুয়ারি কেন সিরিয়াস না? আমরা বিশ্বাস করি আমাদের সমালোচনা আগামী বছর শিবিরকে বা জামাতকে সঠিক পথে পরিচালিত করবে। মানে এখানে একটা বিষয়, এগুলোর হিসাব নিকাশ বোঝা যায়, এই যে জামাতের শহীদ নেতাদের নিয়ে জামাত শিবির যে এত সিরিয়াস না, এখন জামাত সিরিয়াস না বলে শিবির সিরিয়াস না। তো এইটার কারণ থাকতে পারে যে জামাত এখন ক্ষমতায় আসছে, ক্ষমতার কাছাকাছি চলে আসছে, এই সময় ভারতের আশীর্বাদ দরকার। তো এই বিষয়গুলো নিয়ে বেশি নাড়াচাড়া করলে ভারত সেটা ভালোভাবে নাও নিতে পারে, এই কারণে এই বিষয়গুলো নিয়ে এত সিরিয়াস না। এছাড়া অন্য কোনো কারণ থাকতে পারে না। আরেকটা কথা স্পষ্ট, যে ভারতের আশীর্বাদের চিন্তা যদি কেউ করে থাকে, এই জন্য 28 ফেব্রুয়ারিকে যদি গুরুত্ব দেওয়া না হয়, সেটা জামাতের জন্য আত্মবিনাশী হবে, এটা কখনো ভালো সিদ্ধান্ত হবে না। তা আমি বিশ্বাস করি, বা আমার কনক্লুশন এটা, যে 5 মে বা 28 ফেব্রুয়ারি নিয়ে এটা কোনটাকে গুরুত্ব কতটুকু দিতে হবে, এই জায়গাটা নিয়ে জামাত শিবির ভুল রাজনীতি করছে। 5 মে 73 শহীদের তথ্য প্রকাশ করলে হেফাজত ইসলাম। 2013 সালে 5 মে 73 সমাবেশে 93 জন শহীদের তথ্য প্রকাশ করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ। একে প্রাথমিক খসড়া তালিকা দাবি করে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন। যতই বাড়ুক 28 ফেব্রুয়ারি সমান্তর হবে না, ঠিক আছে? দুই জায়গায় গুরুত্বপূর্ণ, দুইটি গণহত্যা। এখন গণহত্যা হতে 2 জন হত্যা করলে গণহত্যা, গণহত্যা জেনোসাইডের সংজ্ঞা জানতে হবে, রোম স্ট্যাটিউট বিভিন্ন জায়গায় সংজ্ঞা দেওয়া আছে। যে কোনো একটা গোষ্ঠীকে নির্মূল করার উদ্দেশ্যে হত্যা করা, তাতে একজন নিহত হলো, সেটা গণহত্যা। উদ্দেশ্যটা, ইন্টেনশনটা ইম্পর্টেন্ট। তো দর্শক, 93 জন খসড়া তালিকা। এখন এই খসড়া তালিকা আগে কেন করতে পারেনি? এটা স্পষ্ট যে আওয়ামী লীগের ভয় করতে পারেনি। এক আদিলুর রহমান 63 জন বলেই জেল খাটতে হয়েছে। আর যদি 93 জনের তালিকা প্রকাশ করতো, তাহলে হেফাজত নেতাদের ধরতো নিশ্চিত হাসিনা ভয়ে এটা প্রকাশ করতে পারেনি, এটা স্পষ্ট। হেফাজত ইসলাম সূত্রে তথ্য জানা গেছে, হেফাজত ইসলামের জনসংযোগের দায়িত্বে থাকা কেফায়েতুল্লাহ আজহারী তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান 93 জন তালিকা প্রাথমিক তথ্য, কাজ চলছে, সংখ্যা আরো বাড়তে পারে। নানান সমালোচনা হচ্ছিল যে তালিকা কেন তারা প্রকাশ করেনি। মানে দেশের এমন একটা অবস্থা ছিল যে এই মৃত্যুর লাশের তালিকা, মৃত্যুবরণ আপনি হত্যা করা হয়েছে এটা আপনি বলতে পারবেন না, জানাজা করার অধিকারও ছিল না, এরকম একটা জাহিলিয়া ছিল হাসিনা নামল। আর এই জাহিলি আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ চাইবেন না, আপনার ইমান আছে? যে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাইবেন, তার ইমান ঠিক আছে কিনা এই প্রশ্ন তোলা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচলিত ছিল সেদিন রাতের আধারে 1000-এর বেশি নিহত হয়েছে। তবে ওই জসিমউদ্দিন রহমানই আছে না, এদের গ্রুপটা বিভিন্ন ভিডিও এডিট করে তখন প্রচার করতে 5000, 6000 লাশ পুড়িয়ে ফেলেছে, নানান উদ্ভট কথাবার্তা প্রচার করতে এই রহমানি গ্রুপ। লালবাগ মাদ্রাসা যেত এই রহমানিরা, তখন তারা জঙ্গি ছিল, এখন ভালো হয়ে গেছে, ধন্যবাদ। সেদিন রাতের আধারে বেশি নিহত। তবে এই ঘটনায় বেসরকারিভাবে কাজ করা প্রতিষ্ঠান অধিকার 2024 সালে 19 আগস্ট তাদের ফেসবুক 61 জন নাম পরিচয় প্রকাশ করে। অন্যদিকে 2 মে এখন এই অধিকার বা কোনো একটা মানবাধিকার সংগঠন তাদের তথ্যপত্র যাচাই বাছাই সীমাবদ্ধতা থাকতে পারে এবং পদ্ধতিগত জটিলতার কারণেও সবার নাম নাও আসতে পারে, যেটা হেফাজতের নিজস্ব তালিকায় এসেছে। অন্যদিকে গত 2 মে প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তার অভিজ্ঞতা তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেন, ঘটনায় কতজন নিহত ছিল তা নিয়ে গোটা বিশ্ব বিভ্রান্ত। তখন তিনি এবং মার্ক ডামের তৎকালীন বিবিসি ঢাকা প্রতিনিধি মিলে 2 সপ্তাহ ধরে মাঠে কাজ করেন। তাদের অনুসন্ধানে দেখা যায় 506 মে সহিংসত অন্তত 58 জন নিহত হয়, যার মধ্যে 7 জন ছিল নিরাপত্তা বাহিনীর সদস্য।
তখন 58 জন 7 জন নিরাপদভাবে মারামারি হয়েছিল, আর 58 জন নিহত হয়েছিল। এই তথ্য কিন্তু বিবিসি বাংলা কখনো প্রকাশ করতে পারেনি। এর মানে কতটা ভয়ঙ্কর রাজ্য ছিল বাংলাদেশ। 2013 সালে 5 মে শাপলা চত্বরে অবস্থান নিয়েছিল কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশ। যাই হোক দর্শক, অবশেষে দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।